আচ্ছা, আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টটা হচ্ছে সেন্টার অফ প্রেসার। তো সেন্টার অফ প্রেসার বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? সেন্টার অফ প্রেসার হচ্ছে, ধরো একটা অবজেক্ট পানির নিচে আছে। তো পানির নিচে যখন একটা অবজেক্ট থাকে, তখন তার উপরে ওয়াটারের একটা ফোর্স আছে। দ্যাট মিনস ওয়াটার একটা প্রেসার ওই অবজেক্টের উপরে দিচ্ছে। স্যার হ্যাঁ, বলো। স্যার এই আমাদের এই ল্যাবে মনে হয় গ্রুপটা করা হয় না, স্যার অন্য গ্রুপের সাথে খোলা আছে স্যার। আচ্ছা, আমার যতদূর মনে পড়ে গ্রুপ করে দিয়েছিলাম আমি। এটা নিয়ে পরে ডিসকাস করবো। তাহলে সেন্টার অফ প্রেসার হচ্ছে কোন একটা ইমার্জ সারফেস, দ্যাট মিনস পানির নিচে একটা সারফেস আছে বা কোন একটা অবজেক্ট আছে। সেই অবজেক্টের উপরে ওয়াটার যে প্রেসার দিচ্ছে, সেই প্রেসারটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখন এই প্রেসারের যে সেন্ট্রয়েড, দ্যাট মিনস এই প্রেসারটা কোন পয়েন্টে কাজ করতেছে, টোটাল প্রেসারটা সেটাই হচ্ছে সেন্টার অফ প্রেসার। এটা আমাকে বের করতে হবে। এখন তোমরা অবশ্যই পড়ে আসছো এই পি ইকুয়াল টু এইচ রোজি, পড়ছো না? জি স্যার। জি স্যার। এইচ রোজি এটা কিসের ফর্মুলা ছিল? বলো তো। একটা নির্দিষ্ট গভীরতায় প্রেসার চাপের পরিমাণ চাপের পরিমাণ, তাহলে পি ইকুয়াল টু যদি করলে। এইচ রোজি হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি প্রপোর্শন টু এইচ। তার মানে গভীরতা যত বাড়বে প্রেসার তত বাড়তেছে। তাহলে একটা অবজেক্ট যত গভীরে থাকবে, তার উপরে প্রেসারের পরিমাণও তত বাড়তে থাকবে। এখন ধরো একটা হরাইজন্টাল সারফেস। হরাইজন্টাল সারফেস বলতেছে, ধরো একটা স্টিলের শিট, সেটা পানির নিচে আছে হরাইজন্টাল অবস্থায়। তাহলে এর উপরে প্রেসারের কোনো ভ্যারিয়েশন আসবে? একটা হরাইজন্টাল স্টিলের শিট পানির নিচে আছে, তাহলে এর উপরে প্রেসারে কি কোনো ভ্যারিয়েশন আসবে? কি মনে হয়? ধরো একটা পাতলা শিট, তার থিকনেস খুবই কম, পানির নিচে আছে। ধরো এটা একটা শিট, পানির নিচে আছে, পানি এর উপরে প্রেসার দিচ্ছে। তাহলে এর উপরে প্রেসারের কি কোনো ভ্যারিয়েশন হবে? দেখো, একটা হরিজন্টাল পাত যদি শিটের কথা বলি, সেক্ষেত্রে কি হচ্ছে, সারফেসের যে এইচ, এটা কনস্ট্যান্ট থাকতেছে। এইচ এর কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এখানে প্রেসারটাও কিন্তু কনস্ট্যান্ট, মানে প্রেসারটার কিন্তু কোনো ভ্যারিয়েশন আসবে না। কিন্তু ধরো একটা অবজেক্ট, এরকম একটা অবজেক্ট, এর হাইট হচ্ছে এল। এখন এই অবজেক্টটা যদি পানির নিচে থাকে, তাহলে কি হচ্ছে দেখো, এখানে আর এখানে এর হাইট কিন্তু ডিফারেন্ট। এখানে যদি জিরো হয়, এখানে হচ্ছে কি এল বা এইচ, যেটা বলি না কেন। তাহলে আমরা জানতেছি কি যে পি ইকুয়াল টু এইচ রো জি এখানে সমানুপাতিক। ডেপথের সাথে প্রেসারটা সমানুপাতিক হারে বাড়তে থাকে কনস্ট্যান্ট রেটে। তাহলে কনস্ট্যান্ট রেটে যদি বাড়তে থাকে, তাহলে আমরা এরকম একটা ডায়াগ্রাম পাবো। দ্যাট মিনস, ধরো যে সারফেসে, ওয়াটার সারফেসে প্রেসার ছিল জিরো, ওয়াটার সারফেসে হাইট হচ্ছে বা গভীরতা জিরো বলে আমরা প্রেসার পাচ্ছি জিরো। আস্তে আস্তে নিচের দিকে যদি নামতে থাকি, তাহলে এইচ পরিমাণ হাইট নামার পরে এখানে প্রেসারটা হবে কত? এইচ রোজি, বা রোজিকে আমরা লিখতে পারি গামা। এইচ রোজিকে আমরা লিখতে পারি এইচ গামা। এই গামা মানে হচ্ছে রোজি, ওয়াটারের ইউনিট ওয়েট। গামা ছিল ডেনসিটি ইনটু গ্র্যাভিটি এক্সেলারেশন, আর গামাটা হচ্ছে ইউনিট ওয়েট অফ দি ওয়াটার। তাহলে আমরা দেখতেছি যে ওয়াটার সারফেসের প্রেশারটা ছিল জিরো, আস্তে আস্তে প্রেশারটা নিচের দিকে বাড়তেছে, বাড়তে বাড়তে একটা পজিশনে বা একটা ডেপথ এইচ এ যাওয়ার পরে সেই প্রেশারটা হচ্ছে এইচ গামা। তাহলে এই যে প্রেশারের ভ্যারিয়েশন আসতেছে, ডেপথ ওয়াইজ প্রেশারের ভ্যারিয়েশন আসতেছে, এটা যদি একটা ভার্টিক্যাল সারফেস হয় বা কোনো একটা ইনক্লাইন্ড সারফেস হয়, সেক্ষেত্রে এখন আমার এই প্রেশারের ভ্যারিয়েশন আসতেছে, প্রেশারের ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে ডেপথের সাথে সাথে। এখন আমাকে এই যে টোটাল প্রেশারটাই এই অবজেক্টের উপর কাজ করতেছে, এর রেজাল্টেন্ট যে ফোর্সটা, এই ফোর্সটা কোথায় কাজ করতেছে সেটা আমাকে বের করতে হবে। আর সেটাই হচ্ছে সেন্টার অফ প্রেশার। সবাই কি ক্লিয়ার জিনিসটা?
কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা আজকের এই এক্সপেরিমেন্টে যেটা করব, আমরা একটা ইমার্স সারফেসের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার সারফেস, ইজি ক্যালকুলেশনের জন্য আমরা একটা রেক্টেঙ্গুলার সারফেস ইউজ করব। তো একটা রেক্টেঙ্গুলার সারফেসের উপরে থিওরিটিক্যালি কি কোন পয়েন্টে সেন্টার অফ প্রেশার হচ্ছে, আর প্র্যাকটিক্যালি বা এক্সপেরিমেন্টালি সেন্টার অফ প্রেশারের পজিশনটা, এই দুইটা জিনিস আমরা বের করব, দেন দুইটার মধ্যে একটা কম্পারিজন করব। তো তার জন্য আমরা ফার্স্টে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে এই যে এক্সপেরিমেন্ট এটা কেন করতেছি, এটা প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্সটা কি। আচ্ছা, আমরা অনেকেই হচ্ছে ওয়াটার বিভিন্ন হাইড্রোলিক স্ট্রাকচার দেখছি। হাইড্রোলিক স্ট্রাকচার বলতে বোঝাচ্ছি ধরো যে ড্যাম, সুইচ গেট, তারপরে হচ্ছে বাঁধ দেওয়া থাকে, হ্যাঁ, রিটেনিং ওয়াল, ধরো যে নদীর নদীর পাড়গুলোতে বাঁধ দেওয়া থাকে, তারপরে নদীর মাঝে ড্যাম দেওয়া থাকে, সুইচ গেট দেওয়া থাকে, সুইচ গেটের মাধ্যমে ওয়াটারের লেভেল কন্ট্রোল করা হয়। এই যেগুলো দেখছো কখনো? দেখছো কোথায়, দেখছো সুইচ গেট? বলো তো একজন। নদীতে স্যার। আচ্ছা, তো এই যে স্ট্রাকচার গুলো হাইড্রোলিক স্ট্রাকচার বলা হয় এগুলোকে, এগুলো স্ট্রাকচার গুলোর উপরে ওয়াটারের একটা প্রেশার অলওয়েজ আসতেছে। তার মানে কি হচ্ছে, ধরো যে নদীর পাড়ে বাঁধ দেওয়া হয়েছে, তাহলে নদীর পাড়ে বাঁধ দেওয়া হলে এক সাইড থেকে ওয়াটার কনস্ট্যান্টলি সেই বাঁধের উপরে প্রেশার দিচ্ছে। বা একটা হাইড্রোলিক স্ট্রাকচার যদি তৈরি করা হয়, ধরো যে একটা ড্যাম তৈরি করা হয়েছে পানির নদীর মধ্যে, তাহলে সেই ড্যামের উপরে ওয়াটারের প্রেশারটা অলওয়েজ আসতেছে। তো দেখো এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, ধরো এটা একটা বাঁধ দেওয়া হয়েছে এখানে। বাঁধের এই সাইডে ধরো হচ্ছে ড্রাই আছে, আর এই সাইডে হচ্ছে ওয়াটার আছে। তাহলে ওয়াটার কিন্তু এই বাঁধের উপরে কনস্ট্যান্টলি বা স্ট্রাকচারের উপরে কনস্ট্যান্ট প্রেশার দিচ্ছে, ঠিক আছে, ওয়াটারের প্রেশার দিচ্ছে এবং ডেপথের সাথে সাথে সেই প্রেশারটাও বাড়তেছে। এখন এই প্রেশারের ধরো রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে পি, এফ। ওয়াটার প্রেশারের কারণে বা হাইড্রোস্ট্যাটিক যে ফোর্স, টোটাল হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে এফ। এই এফ ফোর্সটা গ্রাউন্ড সারফেসের রেসপেক্টে যদি চিন্তা করি, গ্রাউন্ড সারফেস থেকে ওয়াই ডিস্টেন্সে একটা পয়েন্টে কাজ করতেছে, এইটাই হচ্ছে সেন্টার প্রেশার। টোটাল হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কি হচ্ছে, যে ডেপথের সাথে সাথে কি বাড়তেছে এরকম। আর তার রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে এফ। টোটাল হাইড্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে এফ, এবং এফ এফ ফোর্সটা গ্রাউন্ড সারফেস থেকে ওয়াই হাইটে কাজ করতেছে, এই পয়েন্টটাই হচ্ছে সেন্টার অফ প্রেশার। এখন এই যে সেন্টার অফ প্রেসারে এফ ফোর্স কাজ করতেছে, এই এফ ফোর্সটা একটা মোমেন্ট ক্রিয়েট করতেছে। মোমেন্টটা কি, যদি আমরা ধরে নিই এটা হচ্ছে পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট হচ্ছে যে পয়েন্টের রেসপেক্টে আমাদের এই স্ট্রাকচারটা টিল্ট করবে বা ওভারটার্ন করবে। এখন ধরো এই সাইড থেকে যে ফোর্স এফ আসতেছে, এর কারণে কি হবে, এই স্ট্রাকচারটা এই ডিরেকশনে ওভারটার্ন করবে। তার মানে ওয়াটারের যে ফোর্স, এই ফোর্সের কারণে দেখা গেল যে এই স্ট্রাকচারটা এদিকে বেঁকে গেল বা টিল্ট করে গেল, রোটেট করে গেল। তাহলে কি আলটিমেটলি কিন্তু আমাদের স্ট্রাকচারটা স্টেবল অবস্থায় নাই। তাহলে সেই মোমেন্টের ভ্যালু কত হবে বলতে পারবা কেউ, গ্রাউন্ড সারফেসের রেসপেক্টে? মোমেন্ট ক্যালকুলেশন তো শিখছো তোমরা, তাই না? স্যার এফ ওয়াই স্যার। এফ ওয়াই, এক্স্যাক্টলি। গ্রাউন্ড সারফেস থেকে হাইট হচ্ছে ওয়াই, তাহলে মোমেন্টটা হবে ফোর্স এফ, এফ এর জন্য এফ ওয়াই। এখন এই এফ ওয়াই একটা মোমেন্টে আমাদের এই স্ট্রাকচারটা টিল্ট করতেছে, যদি টিল্ট করে তাহলে কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা আলটিমেটলি স্টেবল অবস্থায় নাই। তো স্টেবল অবস্থা থাকতে হলে এই মোমেন্টকে রেজিস্ট করতে হবে। রেজিস্ট করার জন্য অপোজিট ডিরেকশন থেকে আরো একটা মোমেন্ট দিতে হবে। এই মোমেন্টটা দিবে স্ট্রাকচারের সেলফ ওয়েট, এবং স্ট্রাকচারের সেলফ ওয়েট কাজ করবে স্ট্রাকচারের সিজিতে, সেন্টার অফ গ্র্যাভিটিতে। সেই সেলফ ওয়েটটা ফোর্সে ডাউনওয়ার্ড কাজ করতেছে ডাব্লিউ, এবং এই সেলফ ওয়েটটা এই পিভট পয়েন্ট থেকে, যে পয়েন্টের রেসপেক্টে আমাদের স্ট্রাকচারটা টিল্ট করতেছে, সেই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে আছে। তাহলে রেজিস্টিং মোমেন্টটা কত হবে, ফোর্স ডাব্লিউ ইন্টু ডাব্লিউ ইন্টু এক্স।
যখন এফ ওয়াই আর ডাব্লিউ এক্স সমান হবে তখন আমাদের স্ট্রাকচারটা কি সমান, বা যদি ডাব্লিউ এক্স এর ভ্যালু এফ ওয়াই থেকে বড় হয় তাহলে আমাদের স্ট্রাকচারটা স্টেবল অবস্থা আছে, কিন্তু যদি ডাব্লিউ এক্স ছোট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা টিল্ট করবে বা ওভারটার্ন করবে। যখন একটা স্ট্রাকচার তৈরি করা হয় বিশেষ করে হাইড্রোলিক স্ট্রাকচার গুলো, তখন এখানে কয়েকটা ধরনের ফ্যাক্টর অফ সেফটি মেনটেন করা হয়। ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্ন ইউজ করা হয় যাতে ওভারটার্ন না করে। দেন আবার আরেকটা ফ্যাক্টর অফ সেফটি ইউজ করা হয়, সেটা হচ্ছে স্লাইডিং এর জন্য। স্লাইডিং এর জন্য মানে হচ্ছে এই যে ফোর্সটা পাশে থেকে আসতেছে এর কারণে এই স্ট্রাকচার যাতে এদিকে সরে না যায়, মানে স্লাইড করে সরে যাতে না যায়, এই জন্য স্লাইডিং এর জন্য স্ট্রাকচারটাতে ফ্যাক্টর অফ সেফটি ইউজ করা হয়। এই জিনিসগুলো ইউজ করে দেন স্ট্রাকচারটা ডেভেলপ করা হয়, স্ট্রাকচারটা তৈরি করা হয়। স্ট্রাকচারের ওয়েটটা কত হবে ডিপেন্ড করতেছে কি ওয়াটার কি পরিমাণ ফোর্স দিচ্ছে তার উপর, এবং কোন পয়েন্টে ওয়াটার ফোর্স দিচ্ছে তার উপর। সো যখনই আমি এখানে ডিজাইন করতে যাব আমার কিন্তু অবশ্যই ওয়াটারের যে হাইড্রোস্ট্যাটিক ফোর্স সেটা জানতে হবে, এবং এই হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা কোন পয়েন্টে কাজ করতেছে তার মানে সেন্টার অফ প্রেসার সেটাও আমাকে জানতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু এই ডিজাইনটা করতে পারবো না। সবাই কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার। সবাই কি বুঝতে পারছো? বাকিদের কি অবস্থা? স্যার পিভট পয়েন্ট আবার একটু বলবেন? পিভট পয়েন্টটা হচ্ছে যেই পয়েন্টের রেসপেক্টে আমাদের এই স্ট্রাকচারটা টিল্ট করতেছে। ধরো ধরো এটা ওয়াটার বোতল, ঠিক আছে, এর উপরে ফোর্স দিলা তুমি, তাহলে কি হবে? ওয়াটার বোতলটা কিভাবে টিল্ট করবে? এরকম করে টিল্ট করা যাবে না? জি স্যার। এই যে পয়েন্টের রেসপেক্টে টিল্ট করতেছে এটাকে আমি বলতেছি পিভট পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে স্টেবল স্ট্রাকচার ডিজাইন করতে গেলে অবশ্যই এই জিনিসটা জানতে হবে। তো আজকের ক্লাসে এটাই আমরা বের করব যে একটা রেক্টেঙ্গুলার সারফেসের ক্ষেত্রে এটার সেন্টার অফ প্রেসারটা কোন পয়েন্টে কাজ করতেছে। আমাদের আজকের এক্সপেরিমেন্টের জন্য আমরা একটা অ্যাপারেটাস ইউজ করবো, সেটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাপারেটাস। তো এটা একটা আর্মফিল কোম্পানির হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাপারেটাসটা আমরা ইউজ করব আমাদের ল্যাবরেটরিতে। তোমরা ফেস টু ফেস যখন দেখবা তখন ল্যাবরেটরিতে গেলে এই ইনস্ট্রুমেন্টটা দেখতে পারবা। তো এই অ্যাপারেটাসটা সম্পর্কে আমি ফার্স্ট একটু ডিসক্রাইব করব। আচ্ছা, তো অ্যাপারেটাসটার নাম ভালো করে মনে রাখবা, হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাপারেটাস। এখন এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাপারেটাসে কি হচ্ছে, এখানে কয়েকটা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট গুলোকে তোমাকে ফার্স্টে জানিয়ে রাখি। একটা বেজ আছে, এই বেজটাকে হরিজন্টাল রাখার জন্য এখানে কয়েকটা অ্যাডজাস্টেবল ফিট আছে, এখানে স্ক্রু আছে, স্ক্রু গুলোকে রোটেট করে আমরা এই বেসটাকে হরিজন্টাল রাখতে পারি। এখানে একটা ট্রান্সপারেন্ট ওয়াটার ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটাতে নিচের দিকে একটা ড্রেন বাল্ব আছে, তার মানে এর ভিতরে আমরা ওয়াটার দিতে পারবো এবং চাইলে এই ওয়াটারটাকে আমরা ড্রেন আউটও করতে পারবো। আচ্ছা, এখন এর ভেতরে অরেঞ্জ কালারের যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কোয়াড্রান্ট বা টরয়েড। কোয়াড্রান্ট বা টরয়েড, এই টরয়েডটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এর একটা রেডিয়াস আছে, যার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সার্কেলের 4/1 ভাগ, তাই বলা হচ্ছে কোয়াড্রান্ট। সার্কেল বলতে একটা সার্কুলার রিং যদি চিন্তা করি, এই সার্কুলার রিং এর 4/1 ভাগ হচ্ছে এই টরয়েডটা। এখন এই টরয়েডটার একটা ডাইমেনশন হচ্ছে কি, যে এর রেডিয়াস আছে আর এর একটা থিকনেস আছে। এই থিকনেসটা হচ্ছে আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে, আমাদের এখানে একটা থিকনেস আছে। আমি যদি ড্র করি, ধরো যে এরকম একটা, বুঝতে পারছো জিনিসটা? আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা থিকনেস আছে, সেটা হচ্ছে বি। সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। আমরা ভিডিও দেখালে ভিডিওতে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা। আচ্ছা, তাহলে এই টরয়েডের দেখলাম যে স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনের থিকনেস হচ্ছে টি, আর টরয়েডের এইখানে এই হাইটটা হচ্ছে এল। তাহলে টরয়েডের এই সাইড থেকে যদি আমরা দেখি তো একটা ক্রস সেকশন দেখতে পারবো, সেটা হচ্ছে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন, উইডটা বি আর হাইটটা হচ্ছে এল। এই যে রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনটা,
এই রেক্টেঙ্গুলার সারফেসের উপরে আমরা ওয়াটারের যে প্রেশারটা সেটা ডিটারমাইন করবো এবং সেন্টার অফ প্রেশারটা ডিটারমাইন করবো। এখন তার জন্য দেখো খেয়াল করে সেট এই যে টরয়েডটা একটা পিভট পয়েন্টের রেসপেক্টে রোটেট করতে পারে। এখানে একটা পিভট পয়েন্ট আছে, আবার এখানে একটা লিভার আর্ম আছে। এটা হচ্ছে লিভার আর্ম। এই লিভার আর্মের রেসপেক্টে এই টরয়েডটা এই ডাইমেনশনে রোটেট করতে পারে। এখন এখানে মেইন মেকানিজমটা কি? ধরো এই ট্যাঙ্কের মধ্যে কোনো প্রকারের পানি নাই, ট্যাঙ্কটা ফাঁকা আছে। এখন এই অবস্থায় আমরা এই টরয়েডটাকে বললাম যে এই টরয়েডটা এই পিভট পয়েন্টের রেসপেক্টে রোটেট করতে পারে। আচ্ছা, এখন এখানে একটা ব্যালেন্স ইন্ডিকেটর আছে, লেভেল ইন্ডিকেটর, তিনটা দাগ কাটা আছে, এরকম তিনটা দাগ কাটা আছে। মাঝের লাইনের সাথে যে আমাদের এই লিভার আর্মটা যখন পারফেক্টলি হরাইজন্টাল থাকবে, তার মানে ব্যালেন্স কন্ডিশনে থাকবে, তখন এখানে তিনটা দাগের মধ্যে মাঝের যে দাগটা আছে, এটা আমরা যখন এক্সপেরিমেন্টাল ভিডিও দেখবো তখন বুঝতে পারবো। এখানে একটা স্কেলিং করা আছে, ওই এই মাঝের স্কেলের সাথে মিলে যাবে, তখন আমাদের এই লিভার আর্মটা পারফেক্টলি হরাইজন্টাল আছে। তো পারফেক্টলি হরাইজন্টাল মানে হচ্ছে এটা একটা ব্যালেন্স কন্ডিশনে আছে। ব্যালেন্স কন্ডিশনে মানে কি? এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই পিভট পয়েন্টের রেসপেক্টে একটা মোমেন্ট এদিকে আসতেছে, আর এদিক থেকে এই লিভার আর্মটা একটা মোমেন্ট দিচ্ছে। দুইটা মোমেন্ট কি সমান আছে, যার কারণে এটা লেভেল কন্ডিশনে আছে, আমাদের লিভার আর্মটা হরাইজন্টাল আছে। এখন এটা করার জন্য আমাদের এখানে একটা কাউন্টার ব্যালেন্স আছে। এই কাউন্টার ব্যালেন্সটা হচ্ছে একটা গোল চাকতি, এটাকে আমরা স্ক্রুর মাধ্যমে ঘুরিয়ে সামনের দিকে বা পেছনের দিকে নিতে পারি, এবং সামনে পেছনে করার মাধ্যমে আমি এই অ্যাডজাস্টমেন্টটা করব। বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার হয়েছো? স্যার বাম দিকের ওয়েট গুলাকে প্রথম থেকে থাকবে স্যার? এটা থাকবে না, এখন এটা নিয়ে আমি আলোচনা করি না এখনো। ধরো যে এটা নাই, কোনো পানিও নাই, একদম ফাঁকা আছে এই ইনস্ট্রুমেন্টটা, তাহলে কি হচ্ছে তখন এই টরয়েডটা এই দিকে একটা মোমেন্ট পাচ্ছে এই পিভট পয়েন্টের রেসপেক্টে, যার কারণে কি হবে, আমাদের এই যে লিভার আর্মটা উপরের দিকে উঠে যাবে। আমাদের এখানে তিনটা দাগ আছে বললাম, মাঝের যে দাগটা সেটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। তাহলে যখন উপরের দিকে উঠে গেল, তখন আমরা কি করব, এটাকে অ্যাডজাস্ট করব, উপরের দিকে বা নিচের দিকে নেমে যাবে, এটাকে আমরা অ্যাডজাস্ট করব। এই কাউন্টার ব্যালেন্সটা হচ্ছে একটা ওয়েট, এই ওয়েটটাকে আমরা সামনের দিকে বা পেছনের দিকে নিয়ে এমন একটা পজিশনে নিয়ে যাব যখন এই লিভার আর্মটা পারফেক্টলি মাঝের যে লাইনটা আছে মাঝের লাইনের সাথে কনসাইড করবে। তার মানে তখন হচ্ছে এই অবজেক্ট, এই টরয়েডটা স্টেবল অবস্থায় আছে। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন এই যে ব্যালেন্স কন্ডিশনে আমরা নিয়ে গেলাম, দেন আমরা এই এক্সপেরিমেন্টটা শুরু করব। এখন এক্সপেরিমেন্ট শুরু করার জন্য কি করতে হবে, আমরা এখানে পানি দিব, এই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে উপর থেকে পানি দিব। ধরো এটা হচ্ছে এখন ওয়াটার ট্যাঙ্কের লেভেল। এখন এখানে দুইটা কেস আসতে পারে। একটা হচ্ছে যে আমাদের টরয়েডে আমরা যেটা বললাম কি, এই যে রেক্ট্যাঙ্গুলার সারফেস, এই রেক্ট্যাঙ্গুলার সারফেসের উপরে প্রেসারটা আসতেছে, তাহলে এই রেক্ট্যাঙ্গুলার সারফেস এমন হতে পারে যে টোটালটাই পানির নিচে ডুবে আছে, আবার অথবা বা কিছুটা অংশ পানির উপরে আছে, কিছুটা অংশ পানির নিচে আছে। আমি যেটা ড্র করলাম এখানে কি হচ্ছে দেখো, এই অংশটুকুন পানির নিচে আছে, আর এই অংশটুকুন পানির উপরে আছে। পানির যেটুকু নিচে আছে সেটুকু বলতেছে সাবমার্জ কন্ডিশন বা ইমার্জ সারফেস, আর পানির উপরটুকুন হচ্ছে পানির উপরের অংশ। এখন এই টরয়েডের গায়ে একটা স্কেলিং করা আছে, এই স্কেলিংটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে টরয়েডের বটম থেকে। এখানে ধরো 0, আস্তে আস্তে উপরের দিকে ভ্যালুগুলো বাড়ছে। তো এখানে অ্যাকচুয়ালি এই দিকের অংশটুকু দেখানো হয় নাই এক্স্যাক্টলি, এখানে ভ্যালুটা ফার্স্টে দেখানো হয়েছে, নিচের ভ্যালুগুলো আর দেখানো হয় নাই, কারণ নিচের ভ্যালুগুলো এখানে অ্যাকচুয়ালি আমাদের লাগেও না। তো ইনস্ট্রুমেন্টটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে টরয়েডের বটম এ হচ্ছে রেজাল্টটা হচ্ছে 0, স্কেলটা 0, সেখান থেকে আস্তে আস্তে উপর দিকে বাড়তেছে। এখন এখানে যে স্কেলিংটা আছে, এই স্কেলিং এর মাধ্যমে আমরা জানতে পারবো কি এই হাইটটা কত। ঠিক আছে? জি স্যার।
এখন যখন আমি এর ভেতরে ওয়াটার দিলাম, এই রেক্টেঙ্গুলার সারফেস, এখানে তো ওয়াটার আছে, তাহলে এই রেক্টেঙ্গুলার সারফেসের উপরে ওয়াটার একটা প্রেসার দিচ্ছে। যখনই ওয়াটার এখানে প্রেসার দিচ্ছে তখন এই পিভট পয়েন্টের রেসপেক্টে কি হচ্ছে, স্যার তো মোমেন্ট ক্রিয়েট একটা করতেছে। মোমেন্ট ক্রিয়েট করতেছে এদিকে। ক্লকওয়াইজ স্যার। এক্স্যাক্টলি। তাহলে আমাদের এই যে আমরা হলো লিভার আর্মটাকে একদম হরাইজন্টাল করে ফেলছিলাম ব্যালেন্স কন্ডিশন, তখন লিভার আর্মটা কোন দিকে যাবে বলো তো? স্যার উপরের দিকে যাবে। এক্স্যাক্টলি, আমরা মিডিলে যে লাইনটা ছিল তার সাথে ব্যালেন্স কন্ডিশনে রাখছিলাম। এখন এই লিভার আর্মটা উপরে উঠে যাবে, তখন দেখা যাবে লিভার আর্মটা এরকম হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে এখান থেকে একটা প্রেসার ফ্লুইডের ফোর্স আসতেছে এফ, এই এফ এর কারণে এটা উপর দিকে উঠে গেছে। এখন এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে একটা ওয়েট হ্যাঙ্গার আছে, এই ওয়েট হ্যাঙ্গারের মধ্যে আমরা ওয়েট দিব, ডাব্লিউ ওয়েট দিব। কতগুলো ওয়েট লাগছে সেটা আমাকে কাউন্ট করতে হবে। যেই ওয়েটের জন্য আবার এই এখানে যখন ওয়েট দিচ্ছি তখন কি হচ্ছে দেখো, লিভার আর্মটা আবার নিচের দিকে নামবে, নেমে আমাকে এটাকে এই লেভেলে ব্যালেন্স করতে হবে। যখন ব্যালেন্স হয়ে যাবে তখন কি হচ্ছে, অ্যাকচুয়ালি এই ডাব্লিউ ফোর্সটা, এই ডাব্লিউ যে ওয়েটটা আছে এই ওয়েটটা কাউন্টার ক্লকওয়াইজে একটা মুভমেন্ট দিচ্ছে এই পিভট পয়েন্টের রেসপেক্টে। তাহলে অ্যাকচুয়ালি যখন ব্যালেন্স কন্ডিশনে চলে আসতেছে তার মানে হচ্ছে এই এফ ফোর্সের জন্য যে মোমেন্ট আর ডাব্লিউ ফোর্সের জন্য যে মোমেন্ট, দুইটা মোমেন্ট সমান। তাহলে একটু আগে আমরা যেই স্ট্রাকচারের ক্ষেত্রে বলছিলাম যে দুই দিকের মোমেন্ট সমান হতে হবে বা ওয়েটের মোমেন্টটা সমান হতে হবে বা বেশি হতে হবে, তো আমরা অ্যাকচুয়ালি দুই দিকের মোমেন্টটাকে সমান করে নিচ্ছি এই অ্যাপারেটাসের মাধ্যমে। এখানে কি ওই ওয়েট হ্যাঙ্গারটাকে আমার সেলফ ওয়েট হিসেবে কাজ করতেছে ওই যে ড্যামের ক্ষেত্রে, ওইখানে আমার যে এনটি আর হ্যাঁ একটা হ্যাঁ মোমেন্ট হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। Okay. ফ্লুইডের যে ফোর্সটা ছিল সেটা হচ্ছে নদীতে পানির যে ফোর্সটা আছে সেটা, আর এখানে এই ডাব্লিউ ফোর্সটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতেছে আমাদের স্ট্রাকচারের যে ওয়েটটা। তাহলে দেখো এফ ফোর্সকে রেজ করার জন্য এদিকে আমাকে ওয়েট দিতে হচ্ছে। এখন ওয়াটারের ডেপথ যদি বাড়ে, ধরো ওয়াটার এখন এখানে আছে, তাহলে কি হচ্ছে, পুরো অংশটাই পানির নিচে আছে। এই যে রেক্টাঙ্গুলার সারফেসটা যেটাকে আমরা বলছিলাম এল ইন্টু বি, এই পুরোটা পানির নিচে আছে। এখন ওয়াটার ডেপথ যত বাড়লে এফ কি হবে, বাড়বে না কমবে? স্যার বাড়তে থাকবে। বাড়বে। এফ বাড়বে। এফ বাড়লে ডাব্লিউ বাড়বে না কমবে? স্যার ডাব্লিউ ডাব্লিউ বাড়বে। বাড়বে। এফ বাড়লে মোমেন্ট বাড়বে, সো সেটাকে রেজিস্ট করার জন্য ডাব্লিউ ভ্যালুটাও বাড়তে থাকবে। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের তোমাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম ডাটা দেওয়া থাকবে। হ্যাঁ, তো যদি কিনা আমাদের এই টোটাল এল বি এই এরিয়াটা পুরোটাই যদি পানির নিচে থাকে তাহলে বলতেছি আমরা ফুললি সাবমার্সড। আর যদি কিছুটা অংশ পানির নিচে থাকে কিছুটা অংশ পানির উপরে থাকে তাহলে সেটা বলতেছি পার্শিয়ালি সাবমার্সড। এই দুইটা কন্ডিশনের জন্য আমরা ডিটারমাইন করব সেন্টার অফ প্রেসারটা কোন পয়েন্ট আছে। এটা হচ্ছে আমাদের এই অ্যাপারেটাসের মেইন বেসিক, যে কিভাবে অ্যাপারেটাসটা কাজ করতেছে। আমরা যখন ভিডিও দেখবো যে কিভাবে কাজ করতেছে, ডাটাগুলো কিভাবে নিতে হয় সেটা হলে বুঝতে পারবো। এখন আমরা দেখি ফার্স্টে যে থিওরি কি বলতেছে। এক্সপেরিমেন্টালি তো আমরা দেখলাম যে এই ইয়েটা অ্যাপারেটাস কিভাবে কাজ করতেছে, তারপরে আমরা ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখি থিওরিটিক্যালি আমরা কিভাবে বের করতে পারি। থিওরিটিক্যালি দ্য ম্যাগনিটিউড অফ দ্য টোটাল হাইড্রোস্ট্যাটিক ফোর্স এফ, তার মানে এখানে যে টোটাল ফোর্সটা কাজ করতেছে এফ, এই এফ এর ভ্যালুটা কত? এফ এর ভ্যালুটা হচ্ছে রো জি ওয়াই বার এ। এফ ইকুয়াল টু রো জি ওয়াই বার এ। রো মানে হচ্ছে ওয়াটার বা ফ্লুইডের ডেনসিটি, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা হচ্ছে ইমার্স সারফেসের এরিয়া, পানির নিচে যে অংশটুকু আছে সেই অংশের এরিয়া, আর ওয়াই বার হচ্ছে ডেপথ অফ সেন্ট্রয়েড অফ ইমার্স সারফেস। ইমার্স যে সারফেস মানে পানির নিচে যেটুকু আছে সেটার সেন্ট্রয়েড। এখানে খেয়াল রাখবা যে আমরা পানির নিচের অংশের কথা চিন্তা করতেছি, পানির উপরের অংশে না। তাহলে আমি একটু আগে কি বললাম, যদি পুরোটাই পানির নিচে থাকে তাহলে কি ফুললি সাবমার্সড, তাহলে কি হবে এরিয়াটা? পানির বিন নিচে যে এরিয়াটা আছে, তাহলে পানির নিচে এই রেক্টেঙ্গুলার পুরোটাই পানির নিচে আছে, তাহলে পুরোটাই হবে এ বি ইন্টু এল।
আর যদি কিছুটা অংশ পানির নিচে থাকে কিছুটা অংশ পানির উপরে থাকে তাহলে কি হবে, যতটুকু অংশ পানির নিচে আছে শুধুমাত্র ততটুকু অংশের এরিয়া। তার মানে এই রেক্ট্যাঙ্গুলার সারফেসের যে অংশটুকু শুধুমাত্র পানির নিচে আছে শুধুমাত্র সেই অংশের এরিয়াটাই হচ্ছে এ। এখন ধরো এটা হচ্ছে বি, এটা হচ্ছে এল, পানি এখানে আছে, এই হাইটটা হচ্ছে y2। তাহলে এখন এর ভ্যালু কত? I2 into L, বি ইন্টু y2, যতটুকু অংশ পানির নিচে আছে শুধুমাত্র সেই অংশটুকু, উপরের অংশটুকু কাউন্ট হবে না। আচ্ছা, এখন বলতেছে কি y বার ইকুয়াল টু হচ্ছে ডেপথ অফ সেন্ট্রয়েড অফ ইমার্জ সারফেস। এই ডেপথ গুলো আমরা সবগুলোই ওয়াটার সারফেস থেকে কাউন্ট করবো, ওয়াটার সারফেস থেকে নিচের দিকে বা উপরের দিকে। তাহলে এখন বলতেছে পানির নিচে যে সারফেসটা আছে সেই সারফেসের সেন্ট্রয়েড, ডেপথ অফ সেন্ট্রয়েড, তাহলে সেন্ট্রয়েডটা কতটুকু ডেপথে আছে সেটা বের করতে হবে, সেটা হচ্ছে y বার। তাহলে এখন বলো যে পানির নিচে যেই অংশটুকু আছে এই y2 পরিমাণ, এর সেন্ট্রয়েড কোথায় আছে? y2/2 তার মানে এখান থেকে y বার ইকুয়াল টু হচ্ছে y2/2। এটা হচ্ছে ইমার্জ সারফেসের সেন্টার, মানে যতটুকু অংশ পানির নিচে আছে সেটা। যদি পুরোটাই পানির নিচে থাকতো তাহলে তার সেন্টারের ডিসটেন্স কত হতো? ধরো L/2 L/2 না, ধরো পানি ওয়াটার লেভেল আছে এখানে, তাহলে এটা হচ্ছে এল, ওয়াটার সারফেস থেকে টরের বটম পর্যন্ত এটা হচ্ছে y2, আর ওয়াটার সারফেস থেকে টরের টপ পর্যন্ত এটা হচ্ছে y1। তাহলে এখন y বারটা কোথায় হতো? এইটার সেন্ট্রয়েডে, এটা হচ্ছে y বার। ওয়াটার সারফেস থেকে কাউন্ট করবো, ওয়াটার সারফেস থেকে এই সারফেসের সেন্ট্রয়েডের ডিসটেন্স, তাহলে y বারটা কত হবে বলো তো? স্যার y1 প্লাস L/2 y1 প্লাস l/2, তার মানে এই উপরটা যোগ হচ্ছে প্লাস এটা যোগ হচ্ছে y1 প্লাস l/2। তাহলে একটা সারফেস কিন্তু ফুললি সাবমার্জ কন্ডিশনে একরকম, পার্শিয়ালি সাবমার্জ কন্ডিশনে আরেক রকম। তাহলে এইখানে এই ইকুয়েশন থেকে কোন কন্ডিশনে তোমরা বের করতেছো সেটা দেখে নিবা, সেই অনুযায়ী এ y বারের ভ্যালু বসাবা, বসালে আমরা টোটাল হাইড্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু পেয়ে যাব। এখন আমার মেইনলি কাজ হচ্ছে yp বের করা। yp হচ্ছে সেন্টার অফ প্রেসার। এই সেন্টার অফ প্রেসার মানে হচ্ছে y বার প্লাস আইসিজি বাই এ y বার। y বারটা কি আগে বললাম যে ইমার্জ সারফেসের সেন্ট্রয়েডের যে ডিসটেন্সটা সেটা, আর এ হচ্ছে আগে বলছি যেটা সেটাই, যে ইমার্জ সারফেসের এরিয়া। আর আইসিজিটা কি? আইসিজিটা হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দি ইমার্জ সারফেস অ্যাবাউট দ্য হরাইজন্টাল এক্সিস থ্রু সিজি। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যেই হরাইজন্টাল সেন্টার এক্সিসটা যাচ্ছে সেই এক্সিসের রেসপেক্টে ইমার্জ সারফেসের মোমেন্ট অফ ইনার্শিয়াটাই হচ্ছে আইসিজি। তাহলে আমরা জানি যে রেক্ট্যাঙ্গুলার সারফেসের ক্ষেত্রে বা রেক্ট্যাঙ্গুলার এরিয়ার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? bh3/12 পড়ে আসছো না? জি স্যার জি স্যার হ্যাঁ, তো তাহলে ধরো যে এটা হচ্ছে আমাদের সারফেসটা, তো তাহলে এখন এই সারফেসের হাইট যদি h হয় তাহলে bh3/12। এখন এই কেসে কি হচ্ছে, ইমার্জ সারফেসের হাইটটা কত? y2, পানির নিচে যে অংশটুকু আছে y2, তাহলে এখানে হবে by2^12। আর যদি পুরোটাই পানির নিচে থাকে তাহলে bl3/12। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার এখানে ডিসটেন্স ফ্রম ও বলতেছি, এটা কি আমরা ফিগার দেখে তাহলে বুঝতে পারবো। ও পয়েন্টটা হচ্ছে কি ওয়াটার সারফেস, এখানে দেখো আমরা পার্শিয়ালি সাবমার্জ কন্ডিশন বলতেছি, ফিগারটা ভালো করে বুঝো। এটা হচ্ছে ওয়াটার সারফেস, এই ওয়াটার সারফেস, আর আমার যেই প্লেনে যে রেক্ট্যাঙ্গুলার সারফেসের উপরে আমরা এই প্রেসারটা বের করতেছি, সেই রেক্ট্যাঙ্গুলার সারফেসের যে প্লেনটা, এই প্লেনটা দুইটা প্লেন যে পয়েন্টে ছেদ করছে এই পয়েন্টটাকে বলতেছি আমরা ও, মানে ও হচ্ছে ওয়াটার সারফেসের উপরে একটা পয়েন্ট। তাহলে এখন রিডিং গুলো কি হবে?
খেয়াল করে দেখো, এই টরয়েডের এই হাইটটা কি এল, টরয়েডের হাইটটা হচ্ছে এল, তার মানে এটা কোনটা, এই হাইটটা, এটা এটা হচ্ছে এল। আচ্ছা, এটা গেল এল। ওয়াটার সারফেস থেকে টরয়েডের বটম পর্যন্ত এই ডেপথটা আমরা মেজার করব কি দিয়ে? আমাদের এখানে বলেছিলাম কি টরয়েডের গায়ে একটা স্কেলিং করা আছে, সেই স্কেল থেকে যে রিডিংটা পাবো সেটাই হচ্ছে টরয়েডের ওয়াটার সারফেস থেকে টরয়েডের বটম পর্যন্ত হাইট, সেটা হচ্ছে y2। তাহলে y2 হচ্ছে ডিস্টেন্স ফর ওয়াটার সারফেস টু দ্য বটম অফ দি রেক্টেঙ্গুলার সারফেস। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন y1 হচ্ছে কি, y1 হচ্ছে পানির উপরে যতটুকু অংশ আছে, তাহলে y1 ইকুয়াল টু কত হবে বলো তো? L minus Y2. l মাইনাস y2। তাহলে আমরা জানি এলটা জানি, পানির নিচে কতটুকু আছে y2 সেটা জানি, তাহলে l মাইনাস y2 করলে y1 পেয়ে যাবো। তাহলে ওয়াটার সারফেস থেকে টরয়েডের টপ পর্যন্ত y1, টরয়েডের বটম পর্যন্ত হচ্ছে y2। এই ওয়াটার সারফেস থেকে সেন্টার অফ প্রেসারের যে ডেপথটা সেটা হচ্ছে y2। ধরে নিলাম সেন্টার অফ প্রেসারটা এই পয়েন্টে কাজ করতেছে, তাহলে এই পয়েন্ট ওয়াটার সারফেস থেকে এই পয়েন্টের যে ডেপথ সেটা হচ্ছে y2। এই y2 ভাবে আমাকে বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, যেটুকু অংশ ওয়াটার আছে সেই অংশে কি হচ্ছে, ওয়াটার সারফেসের উপরে ইন্টেন্সিটিটা হচ্ছে 0, এখানে ওয়াটার প্রেসার হচ্ছে 0, ডেপথের সাথে সাথে প্রেসার বাড়তেছে, একটা ট্রায়াঙ্গুলার আমরা প্রেসার ডায়াগ্রাম পেয়েছি। আর যখন y2 ডেপথে আসছে তখন রো জি y2, এটা হচ্ছে ফোর্স। তাহলে আমরা কি দেখছিলাম যে yp ইকুয়াল টু y বার প্লাস ICG বাই a y বার। তাহলে a ইকুয়াল টু আমরা দেখলাম হচ্ছে b y2 ইমার্জ সারফেসের এরিয়া, আর y বার দেখলাম হচ্ছে y2 বাই 2, ICG দেখলাম b y2 কিউব বাই 12। এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা থিওরিটিক্যালি yp ভ্যালু পেয়ে যাব ফর পার্শিয়ালি সাবমার্জ কন্ডিশন। সবাই ক্লিয়ার? জি স্যার। এখন যদি আমরা ফুললি সাবমার্জ কন্ডিশনে আসি, তাহলে দেখো এটা হচ্ছে ওয়াটার সারফেস, আর এইটা হচ্ছে রেক্টেঙ্গুলার প্লেন। এই রেক্টেঙ্গুলার প্লেনটা এই পয়েন্টে সেট করছে, এটা হচ্ছে ও পয়েন্ট। তাহলে এখন দেখো এল অংশ পুরোটাই পানির নিচে আছে, তাহলে কি হচ্ছে আমাদের আমাদের ডেফিনেশন গুলো যা সিম্বল আছে সবগুলো ডেফিনেশন কিন্তু আগের মতোই। ওয়াটার সারফেস থেকে টরয়েডের বটম পর্যন্ত এই ডিসটেন্সটা হচ্ছে y2, এটা y2। আর ওয়াটার সারফেস থেকে টরয়েডের টপ পর্যন্ত এটা হচ্ছে y1। টরয়েডের যে হাইট সেটা হচ্ছে এই l। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a ইকুয়াল টু b ইন্টু l, টোটালটাই পানির নিচে আছে। আর y বার ইকুয়াল টু হচ্ছে y1 প্লাস l বাই 2। ধরো এখানে হচ্ছে y বার, তাহলে এই হাইটটা হচ্ছে y1 প্লাস l এর অর্ধেক, ইমার্জ সারফেসের হাইটের অর্ধেক। আর ইমার্জ সারফেসের মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া b l কিউব বাই 2। এখন এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে থিওরিটিক্যালি yp লোকেশনটা পেয়ে যাবো, সেন্টার অফ প্রেসারের লোকেশনটা। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা সেন্টার অফ প্রেসারের ভ্যালুটা পেয়ে গেলাম থিওরিটিক্যালি। এখন প্র্যাকটিক্যালি এর সেন্টার প্রেসারের ভ্যালুটা আমরা জানবো। তো তাহলে প্র্যাকটিক্যালি যদি জানতে হয় তাহলে কি হবে দেখো, টোটাল ফোর্সটা ধরো এটা হচ্ছে সেন্টার প্রেসার, সেন্টার প্রেসারের উপরে টোটাল ফোর্স কাজ করতেছে এফ। এই এফ ফোর্সের কারণে টরয়েডটা এদিকে মুভ করতেছে, তাহলে এখানে আমরা কিছু ওয়েট দিলাম, এই ওয়েটটা দিয়ে ব্যালেন্স করলাম। এখন আমরা এই যে সেন্টার অফ প্রেসার, এই সেন্টার অফ প্রেসার থেকে এই পিভট পয়েন্ট যেখানে আছে, মানে আমাদের যে লিভার আর্ম এর যে হাইটটা, এই হাইটটা হচ্ছে ওয়াই। এই পি পয়েন্টটা হচ্ছে পিভট পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে টরয়েডটা মুভ করবে। তাহলে এখানে মোমেন্ট কত হবে, এফ ইন্টু ওয়াই। এখন এই মোমেন্টকে রেজিস্ট করবে কে, এই ওয়েটটা। এই ওয়েটটা কাজ করতেছে এখানে ডাউনওয়ার্ড,
তাহলে এই লোডের লাইন অফ অ্যাকশন থেকে পিভট পয়েন্টের যে ডিস্টেন্সটা এটা হচ্ছে জেড বা মোমেন্ট আর। এই ভ্যালুটা তোমাদেরকে প্রোভাইড করা হবে, এটা ইনস্ট্রুমেন্টের পিভট পয়েন্ট থেকে হ্যাঙ্গার পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে জেড। তাহলে মোমেন্ট হচ্ছে কি ডাব্লিউ জেড। যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে মানে হচ্ছে ব্যালেন্স কন্ডিশনে যখন আছে তখন এফ ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ জেড। ডাব্লিউ কে আমরা লিখতে পারি এম জি। এখান থেকে আমরা এম জি জেড বাই ওয়াই, এম জি জেড বাই এফ, এটা হচ্ছে ওয়াই এর ইকুয়েশন। তাহলে ওয়াইটা কি হচ্ছে লিভার আর্ম থেকে বা পিভট পয়েন্ট থেকে সেন্টার অফ প্রেসার যে ডিস্টেন্সটা সেটা, আর জেডটা হচ্ছে পিভট পয়েন্ট থেকে হ্যাঙ্গারের যে ডিস্টেন্স বা লিভার আর্ম। এমটা হচ্ছে এখানে আমরা হ্যাঙ্গারের মধ্যে যতটুকু মাস দিয়েছি সেটা। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই এফটা কোথায় পাবো আমরা? এফটা কিন্তু অলরেডি আমরা বের করে আসছি, রো জি ওয়াই বার এ। এমটা কোথায় পাবো? এমটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্টালি পাবো, কতটুকু ওয়েট দিতে হয়েছে আমাকে ব্যালেন্স কন্ডিশন আনার জন্য সেটা। আর জেড এর ভ্যালুটা তোমাদের এক্সপেরিমেন্ট ইনস্ট্রুমেন্ট থেকেই পাবো আমরা। তাহলে সবগুলো ভ্যালু যদি পেয়ে যাই তাহলে ওয়াইটা আমরা পেয়ে যাব। ওয়াই পেয়ে গেলে এখন দেখো কিভাবে আমরা ওয়াইপিটা ক্যালকুলেট করব। যদি আমরা পার্শিয়ালি সাবমার্স কন্ডিশনের ক্ষেত্রে আসি তখন কি হচ্ছে, এই ওয়াই বের করার প্রসেসটা কিন্তু পার্শিয়ালি সাবমার্স বা ফুললি সাবমার্স দুই ক্ষেত্রে একই। এখন পার্শিয়ালি সাবমার্স কন্ডিশনের ক্ষেত্রে আমরা ওয়াইপিটা কিভাবে লোকেট করব? সেন্টার অফ প্রেসার থেকে এই টোটাল হাইটটা হচ্ছে ওয়াই, আর ওয়াটার সারফেস থেকে এই হাইটটুকুন হচ্ছে ওয়াইপি। এটা আমাকে বের করতে হবে। তাহলে টোটাল ওয়াই থেকে যদি আমরা উপরের অংশটুকুন বাদ দিয়ে দেই তাহলে কি ওয়াইপি পেয়ে যাব। তাহলে ওয়াই ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি আসতেছে, এই ওয়াইপি প্লাস উপরের অংশটুকুন। এখন এই উপরের অংশটুকুন কি দেখো, আমাদের এখানে যে টরয়েডটা আছে টরয়েডের ইনার যে মানে এটা কি বললাম যে একটা সার্কুলার রিং এর 4 ভাগের 1 ভাগ। তাহলে এর যে ইনার ডায়ামিটার, ইনার যে রেডিয়াস সেটা হচ্ছে স্মল আর, আর আউটার যে রেডিয়াস সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে পিও ইকুয়াল টু কত বলো তো? R plus Y1. স্যার আর না আমি বলছি পিও মানে ওয়াটার সারফেস পর্যন্ত। Sir, R plus Y1. আর প্লাস ওয়াই ওয়ান মানে কি, টরয়েডের এই টপ পর্যন্ত এইটুকু কি রেডিয়াসের সমান স্মল আর, আর এইটুকু অংশ হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে এই পি থেকে এই ওয়াটার সারফেস পর্যন্ত এই হাইটটা কত হচ্ছে আর প্লাস ওয়াই ওয়ান। তাহলে আমরা বলতে পারি আর প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াইপি ইকুয়াল টু কি ওয়াই। ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি ইনস্ট্রুমেন্টের আর আমরা জানবো, ইনস্ট্রুমেন্ট থেকেই ওয়াই ওয়ানটা আমরা আগেই মেজার করছি যে পানির উপরে কতটুকু অংশ আছে, আর ওয়াইটা আমরা ক্যালকুলেট করেছি একটু আগে, তাহলে ওয়াইপি পেয়ে যাব। স্যার এটা কি এক্সপেরিমেন্ট করে বের করার জন্য এই এটা ফর্মুলা? হ্যাঁ, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফর্মুলা। কারণ কি দেখো, এই ওয়াইটা আমরা বের করছি কিভাবে, এক্সপেরিমেন্টালি কতটুকু ওয়েট দিতে হয়েছে সেটার উপর বেসিস করে। আর এই ওয়াই ওয়ানটা কিভাবে বের করছি, কতটুকু পানি আমি এখানে দিছি সেখান থেকে। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইকুয়েশন, এখান থেকে আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালুটা পাবো। ক্লিয়ার সবাই? জি স্যার। এটা গেল তাহলে পার্শিয়ালি সাবমার্স কন্ডিশনের ক্ষেত্রে এক্সপেরিমেন্টালি ওয়াইপি ভ্যালু। তো ওয়াই ওয়ান কিভাবে বের করছিলাম আমরা, এল মাইনাস ওয়াই টু করলে আমরা পেয়েছিলাম ওয়াই ওয়ান। এটা হচ্ছে পার্শিয়ালি সাবমার্স কন্ডিশনের ক্ষেত্রে টোটাল এল থেকে নিচের অংশটুকুন বাদ দিলে উপরের অংশটুকুন বাড়ছে। এখন ফুললি সাবমার্স কন্ডিশনে চলে আসি। ফুললি সাবমার্স কন্ডিশনের ক্ষেত্রে ওয়াই ওয়ান ইকুয়াল টু কত বলো তো? ওয়াটার সারফেস থেকে টরয়েডের বটম পর্যন্ত হচ্ছে ওয়াই টু, ওয়াটার সারফেস থেকে টরয়েডের টপ পর্যন্ত হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু কত? Y2 minus L, স্যার। ওয়াই টু মাইনাস এল। ওয়াই টুটা কিভাবে পাবো?
টরয়েডের গায়ে যে স্কেল লাগানো আছে এখানে, সেই স্কেল থেকে আমরা যে রিডিংটা পাবো সেটাই হচ্ছে y2। আচ্ছা, এবার এখান থেকে আমরা আগের মতোই জাস্ট ফিগার থেকে ডিটারমাইন করবো যে ওয়াইপি কত হবে। তাহলে দেখো টোটালটা হচ্ছে এই পিভট পয়েন্ট থেকে সেন্টার অফ প্রেসার পর্যন্ত টোটালটা হচ্ছে ওয়াই, আর ওয়াটার সারফেস থেকে সেন্টার প্রেসার হচ্ছে ওয়াইপি। তাহলে আমরা ওয়াই বলতে পারি কি ওয়াইপি প্লাস উপরের এই অংশটুকু। এখন এই উপরের অংশটুকু কত? আমরা জানি যে পি থেকে টরয়েডের টপ পর্যন্ত এই হাইটটা কত? আর এটা হচ্ছে স্মল আর। আর ওয়াটার সারফেস থেকে টরয়েডের টপ পর্যন্ত এটা হচ্ছে y1। তাহলে PO ইকুয়াল টু কত? R minus Y1. আর মাইনাস y1। তাহলে YP প্লাস আর মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে y। তাহলে সেখান থেকে YP ইকুয়াল টু পাচ্ছি এই ইকুয়েশনটা। এটা হচ্ছে ফুললি সাবমার্জ কন্ডিশনের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল YP ভ্যালুর জন্য ফর্মুলা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা যে এক্সপেরিমেন্টালি দুইটা ভ্যালু পাইলাম আর থিওরিটিক্যালি দুইটা ভ্যালু পাইলাম, এই দুইটা চারটা ভ্যালুর মধ্যে মানে ফুললি সাবমার্জের ক্ষেত্রে দুইটা ভ্যালু আর পার্শিয়ালি সাবমার্জের ক্ষেত্রে দুইটা ভ্যালু, এর মধ্যে আমাকে কম্পেয়ার করতে হবে। তো এই ছিল আমাদের ক্যালকুলেশন বা মেথড, আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো তাহলে আমাদের আজকের এই মেইন দুইটা অবজেক্টিভ হচ্ছে যে আমরা একটা রেক্টেঙ্গুলার সারফেসের ক্ষেত্রে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি সেন্টার প্রেসারটা বের করব এবং এম ভার্সেস ওয়াই2 একটা গ্রাফ প্লট করব প্লেন গ্রাফ পেপারে। মানে হচ্ছে যে হ্যাঙ্গারে কতটুকু আমাকে ওয়েট দিতে হয়েছে আর ওয়াটারের ডেপথ কত ছিল, মানে y2 কত ছিল। তাহলে আমরা জানি কি পানি যত বেশি দিব y2 বাড়তে থাকবে, ঠিক আছে? তার সাথে সাথে এম এর ভ্যালু কি বাড়তে থাকবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি হবে y2 প্রপোর্শন টু m, সো এরকম একটা লাইন পাবো। সেটা আমি পরে দেখাচ্ছি। এখন আমরা আমাদের যে এক্সপেরিমেন্টটা আছে সেই এক্সপেরিমেন্টের একটা ভিডিও দেখি, তাহলে জিনিসটা বুঝতে পারবো তোমরা সবাই। আচ্ছা, তোমরা কি স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ? জি স্যার। খেয়াল করে দেখো, এখানে আমরা এই ট্যাঙ্কের ভেতরে ওয়াটার দিলাম। ওয়াটার দেওয়ার পরে কি হয়েছে খেয়াল করো, ওয়াটার সারফেসটা যখন এই রেক্ট্যাঙ্গুলার সারফেসের উপরে যখন ওয়াটার প্রেসার দিচ্ছে, তখন আমাদের এই লিভার আর্মটা, মানে যেটা হচ্ছে লিভার আর্ম মানে কি, যেটা ওই এটা হচ্ছে লিভার আর্ম। এই লিভার আর্মটা কি হয়েছে দেখো, উপরের দিকে উঠে গেছে না? উপরের দিকে উঠে একদম টাচ করে গেছে, আর ওয়াটার প্রেসার দিচ্ছে এই সাইড থেকে। তাহলে এইটা হচ্ছে পিভট পয়েন্ট। এই পিভট পয়েন্টের রেসপেক্টে টরয়েডটা এই সাইডে রোটেট করছে, যার কারণে এই ব্যালেন্সটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। এখন এটাকে আমরা ব্যালেন্স করার ট্রাই করবো, মানে কি ব্যালেন্স করার জন্য এখানে আমি ওয়েট দিব। ওয়েট দিলে এটা হচ্ছে হ্যাঙ্গার, এখানে আমি যখন ওয়েট দিব তখন আস্তে আস্তে এটা আবার নিচে নেমে আসবে। নিচে নেমে এসে এখানে দাগ করাটা আছে, এই লেভেল কন্ডিশনে যখন চলে আসবে তখন আমরা এই ওয়েটটা নিব এবং ওয়াটারের হাইটটা নিব। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করছো তোমরা যে লোড, এখানে যে ওয়েটটা দিয়েছি আমরা, এই ওয়েটের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। তো এখানে আমাদের প্রত্যেকটা চাকরির একটা নির্দিষ্ট ওয়েট আছে। এখানে আমরা তো চাকরিটাকে ভেঙে ভেঙে মানে বলতে পারি যে হচ্ছে অল্প অল্প করে লোড দিতে পারতেছি না। তো যখন লোডটা এখন বেশি হয়ে গেছে, লোডটা বেশি হওয়ার কারণে কি হয়েছে, পিভট এই যে লিভার আর্মটা আবার নিচে নেমে গেছে।
তাহলে এখন আবার লিভার আর্মটাকে উপরে উঠাতে হবে, তাহলে উপরে ওঠানোর জন্য কি করতে হবে বলতো? স্যার ডান দিকে স্ক্রুটা ঘুরে দেবো। স্যার না না, পানি বেশি দিতে হবে। এটা তো আমাদের ব্যালেন্স কন্ডিশন আছে, এটা আমরা তো ধরবো না। এই যে ব্যালেন্সটা আমরা এই কাউন্টার ব্যালেন্সকে স্ক্রুটাকে ঘুরিয়ে সামনে বা পেছনে করে আমরা পানি দেওয়ার আগেই এই অ্যাপারেটাসটাকে ব্যালেন্স কন্ডিশনে নিয়ে যাব, এরপরে আমরা এটাকে আর ধরবো না। বুঝতে পারছো? এখন এখানে আমাদের ওয়েটটা বেশি হয়ে গেছে, হয় ওয়েট কমাতে হবে, না হলে কি হবে, এই ওয়েট কোনটাকে রেজিস্ট করতেছে? এফ ফোর্সকে, মানে পানির পানির যে ফোর্সটা সেটাকে রেজিস্ট করতেছে। তাহলে পানির পরিমাণ হয় বাড়াইতে হবে, নাহলে এখানে ওয়েট কমাইতে হবে। তো ওয়েট যদি আমি কমাই, একটা ওয়েট যদি সরাই দিই, তাহলে আবার কি ব্যালেন্সটা বেশি উপরে উঠে যাচ্ছে, তো আমি সেটা করতে পারবো না। তাহলে আমাকে কি করবো, এই সাইডে ওয়াটারটা এক্সট্রা অ্যাড করবো। এখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই কন্ডিশনে ডাব্লুর পরিমাণটা বেশি আছে এফ এর থেকে। আর আমি যদি এফটাকে বাড়িয়ে ডাব্লু সমান সমান, মানে সমান বলতে আমি বোঝাচ্ছি যে ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসি, তাহলে এটা আবার এই হরিজন্টাল হয়ে যাবে এই লিভার আর্মটা। তাই আমি এখানে আবার এক্সট্রা ওয়াটার অ্যাড করবো। তো আমাদেরকে এখানে ব্যালেন্স কন্ডিশনে আনার জন্য ওয়েট কমাতে বাড়াতে হতে পারে, বা পানির পরিমাণও একটু কমাতে বাড়াতে হতে পারে। ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, যখনই এখানে পানি দেওয়া হবে তখন আবার পানির প্রেশারটা বাড়তে থাকবে, সো লিভার আর্মটাও আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। খেয়াল করে দেখো, এখানে তিনটে দাগ কাটা আছে, লেভেল ইন্ডিকেটর। মাঝে যে দাগটা বড় লাইনটা সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স কন্ডিশন। আমাদের লিভার আর্মটা যখনই এই ব্যালেন্স কন্ডিশনের এই মাঝের এই দাগ বরাবর থাকবে, তখন বুঝতে হবে আমাদের এই ব্যালেন্স কন্ডিশন হয়ে গেছে, এখন আমাকে রিডিং গুলো নিতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো তো, এখান থেকে আমরা কি কি রিডিং নিব? Weights and white. এখানে যে ওয়েটটা আছে সেই ওয়েটটা হচ্ছে ডাব্লিউ, মানে এম আর কি, এম কে আমরা ডাব্লিউ তে কনভার্ট করে নিব। আচ্ছা, দেন এই টরয়েডের আমরা বলছি কি টরয়েডের বটম থেকে ওয়াটার সারফেসের যে এই ডেপথটা এটা কত ছিল? এখানে যে স্কেল আছে, স্কেল থেকে যে রিডিংটা পাবো এই রিডিংটা হচ্ছে y2। এই দুইটা রিডিং আমাকে মেজারমেন্ট করতে হবে। আর বাকি যে রিডিং গুলো আছে কি, এই হাইটটা হচ্ছে এল, এটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। এই উইডথটা হচ্ছে বি, এটাও তোমাদেরকে প্রোভাইড করা হবে। এটা হচ্ছে পিভট পয়েন্ট পি। এই পিভট পয়েন্ট থেকে টরয়েডের যে ইনার রেডিয়াস এটা হচ্ছে স্মল আর, এটা তোমাদের প্রোভাইড করা হবে। আর আউটার যে রেডিয়াস সেটা হচ্ছে ক্যাপিটাল আর, এখানে আমাদের ক্যাপিটাল আরটা লাগতেছে না, বা যদি এল প্রোভাইড করা না থাকে তাহলে এল ইকুয়াল টু কি, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। ঠিক আছে? আচ্ছা, দেন আর কি আছে, আর কি লাগবে আমাদের? আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লিভার আর্মের যে ডিস্টেন্স, তার মানে পিভট পয়েন্ট থেকে আমাদের ওয়েট হ্যাঙ্গারের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত ছিল, জেড। এই ডিস্টেন্সটা তোমাদেরকে দেওয়া থাকবে, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের সাথেই এই ভ্যালুগুলো দেওয়া থাকে। তাহলে এই ভ্যালুগুলো আমাকে এখন নিতে হবে। সবাই ক্লিয়ার? জি স্যার। এই উপরে এটুকু কত? L minus Y2. এল মাইনাস ওয়াই টু, মানে হচ্ছে এটা y1। ঠিক আছে? তাহলে এই ডাটাগুলো আমরা নিয়ে ক্যালকুলেট করে সিপির ভ্যালু বের করবো এক্সপেরিমেন্টালি এবং থিওরিটিক্যালি। তাহলে এটা গেল হচ্ছে পার্শিয়ালি সাবমার্স কন্ডিশন। খেয়াল করে দেখো, ওয়াটার সারফেসের কিছুটা অংশ উপরে আছে, রেক্টেঙ্গুলার সারফেসের কিছুটা অংশ উপরে আছে, কিছুটা অংশ নিচে আছে। নেক্সট আমরা দেখব ফুললি সাবমার্স কন্ডিশনে কি হয়।
আচ্ছা, তো ফুললি সাবমার্সডের ক্ষেত্রেও সেম কাজই করলাম, আমরা পানির পরিমাণটা আরো বাড়িয়ে দিলাম এবং টোটাল যে এরিয়াটা আছে সেটা ফুললি সাবমার্স কন্ডিশনে চলে গেল। তাহলে পানির পরিমাণ যখন বাড়লো, সো এখান থেকে কি ফোর্সের পরিমাণও বাড়ছে, যার কারণে আমাদের লিভার আর্মটা আবার উপরের দিকে উঠে গেছিল। এখানে আরো অনেকগুলো ওয়েট দেওয়ার পরে আমরা এটাকে ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসলাম, প্রসিডিউরটা সেম আগের মতো। তাহলে এখন আমাদেরকে এখান থেকে কি টাকা নিতে হবে, এই টোটাল মাসটা হচ্ছে এম, কতটুকু ওয়েট দেওয়া লাগছে সেটা, এই ওয়াটার সারফেস থেকে এই হাইটটা হচ্ছে কি y2। তাহলে এখানে স্কেলে যে রিডিংটা পাবো সেটা হচ্ছে y2, আর বাকি যে ডাটাগুলো ছিল হুবহু সব আগের মতো। সবাই কি ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে যে আর্মটা আছে, আর্মটার নিচের সারফেসের সাথে কি আমরা ওই যে দাগ কাটা মিড পোর্শনটা ওখানে মিলাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে খেয়াল করে দেখো, লিভার আর্মটাকে এই মিডিলে যে দাগটা আছে এই দাগের সাথে ম্যাচ করবে। লিভার আর্মের যে বটম লাইন, বটমটা এই দাগের সাথে ম্যাচ করে যাবে, তখনই হচ্ছে সে ব্যালেন্স কন্ডিশনে আছে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমাদের এবার আমরা ডাটা শিটটা দেখবো। তাহলে স্মল আর, ক্যাপিটাল আর, স্মল বি, হাইট অফ দি প্লেন এল, বা এটা ক্যাপিটাল এলও হতে পারে, একই কথা। আর হ্যাঙ্গারের যে ডিস্টেন্সটা জেড, এই সবগুলো ভ্যালু তোমাদেরকে দেওয়া থাকবে। এই সবগুলো ভ্যালু অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারার থেকেই হচ্ছে ইনস্ট্রুমেন্টের সাথে দেওয়া থাকে। দেন হচ্ছে আমাদের কি এই ভ্যালুটা এবং এই এম এর ভ্যালুটা, এই দুইটা ভ্যালু আমরা রেকর্ড করব এক্সপেরিমেন্ট থেকে, সেখান থেকে বাকিগুলো ক্যালকুলেট করব। y1, y বার, এফ, আইসিজি এগুলো আমরা বের করা দেখছি, এবং থিওরিটিক্যাল এই যে ফর্মুলা আছে সেখান থেকে এটা বের করব, আর এক্সপেরিমেন্টাল যে ফর্মুলা সেখান থেকে আমরা এই ওয়াইপিটা বের করব। এই দুইটা ওয়াইপির মধ্যে একটা কম্পারিজন করব, কতটুকু ভ্যারিয়েট, কত পার্সেন্ট ভ্যারিয়েশন আসছে সেটা আমরা কমেন্টে লিখব। আর সাবমার্স কন্ডিশনের ক্ষেত্রে তোমাদেরকে যে সাবমার্স কন্ডিশন দেওয়া হবে, ধরো একটা গ্রুপে পার্শিয়ালি দেওয়া হলো আর একটা গ্রুপে ফুললি দেওয়া হলো, তাহলে পার্শিয়ালি হলে পার্শিয়ালি সাবমার্স লিখবা, ফুললি হলে ফুললি সাবমার্স লিখবা। এটা হচ্ছে তোমাদের ডাটা শিট। তো ক্যালকুলেশন গুলো আমি আগেই তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে কোন ইকুয়েশন দিয়ে কিভাবে ক্যালকুলেট করতে হয়। স্যার কমেন্টে কি লিখবো বললেন? কমেন্টে লিখবে হচ্ছে থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল দুইটা ভ্যালুর মধ্যে কত পার্সেন্ট ভ্যারিয়েশন আছে। আচ্ছা, তোমাদের 4টা গ্রুপ করে দেওয়া হয়েছে অলরেডি, আমি জানি যে করে দেওয়া হয়েছে, তারপর আমি আবার নতুন করে বলে দিব। সো 4টা গ্রুপের জন্য 4 রকমের ডাটা থাকবে। 4টা গ্রুপের জন্য y2 ভ্যালু ডিফারেন্ট হবে, মাস অন ওয়েট অন পেইন মানে এম এর ভ্যালুটাও ডিফারেন্ট হবে। যদি ফোর্স y2 এর ভ্যালু বেশ বাড়তে থাকে তাহলে কি হবে, এম এর ভ্যালু বাড়তে থাকবে। তাহলে আলটিমেটলি আমরা এরকম একটা গ্রাফ পাবো, এবং এই গ্রাফটা মূল বিন্দুগামী হবে। কেন বলতো? মূল বিন্দুগামী কেন হবে? হাইয়েস্ট পয়েন্টে জিরো প্রেশার তাই। হাইয়েস্ট পয়েন্টে জিরো প্রেশার, ম্যাথ Sorry, জিরো থেকে sorry. শুরু করছিলাম স্যার, ওয়েট জিরো থেকে। ওয়েট জিরো হলে কি হবে? ফার্স্টে ওয়েট জিরো ছিল স্যার, এরপর তো স্যার আমরা ওয়েটটা অ্যাড করছি। শোনো, অ্যাকচুয়ালি অ্যান্সার কি হচ্ছে যে যখন ওয়েট জিরো তার মানে কি পানি আছে, সরি, যখন হচ্ছে ওয়াই জিরো, y2 হচ্ছে জিরো মানে কি পানি কি আছে? না স্যার। ওয়াটার সারফেস থেকে টরয়েডের বটম পর্যন্ত হাইটটা হচ্ছে y2, y2 জিরো মানে কি পানি নাই। তার মানে পানি যখন নাই তখন আমাদের কি ছিল, ইনস্ট্রুমেন্টটা ব্যালেন্স করা ছিল না, জি স্যার। তখন কি কোনো ওয়েট লাগছে? লাগে নাই তো, তখন এম জিরো। আস্তে আস্তে যখন আমি পানি করে বাড়াচ্ছি, y2 এর পরিমাণ বাড়তেছে, তাহলে সেই y2 এর পরিমাণ বাড়লে কি এফ বাড়তেছে, সেই এফ কে রেজিস্ট করার জন্য এম এর ভ্যালুটাও কি আস্তে আস্তে বাড়তে থাকবে। বুঝতে পারছো?
এই জন্যই আমরা এখানে একটা মূল বিন্দুগামী সরলরেখা পাচ্ছি। এখন তোমাদের যে ডাটাগুলো দেওয়া হবে সেই ডাটাগুলো হয়তো সবগুলো একদম হুবহু সবগুলো একটা স্ট্রেট লাইনের উপরে নাও থাকতে পারে, হয়তো কোনোটা এখানে থাকতে পারে, কোনোটা হয়তো এখানে থাকবে, কোনোটা হয়তো এখানে থাকবে। এই পয়েন্টগুলো দিয়ে তোমাদেরকে একটা মূল বিন্দুগামী বেস ফিটেড লাইন ড্র করতে হবে। বেস ফিটেড লাইন চিনো তো নাকি? জি স্যার। আচ্ছা, বেস ফিটেড লাইন ড্র করতে হবে এই একটাই গ্রাফ এখানে প্লেন গ্রাফ পেপারের উপরে। তাহলে আমাদের ফার্স্ট অবজেক্টিভটা ছিল যে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি ওয়াইপি ভ্যালু বের করব, আর সেকেন্ড অবজেক্টিভটা ছিল হচ্ছে যে এম ভার্সেস ওয়াই টু আমরা গ্রাফ প্লট করব। তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা এখানে শেষ। স্যার একটা জিনিস ডাটা শিটের স্যার আইসিজি ওয়াইপি আর এফটা কিভাবে বের করবো আরেকবার দেখাই দিলে ভালো হতো। এই সব কিছু একবার দেখাইছি, ক্লাসে কি মনোযোগ দাও নাই? জি স্যার, টুলসি স্যার, কিন্তু আরেকবার বুঝে দিতে একটু বেটার হতো। স্যার Y1 Y2 দরকার নেই, এফ আর আইসিজি এটা একটু দেখাই দিলে ভালো হয়। ওয়াইবার বলছিলাম যে ইমার সারফেসের যে সেন্ট্রয়েড সেটা হচ্ছে একটা কেসে হচ্ছিল সাবমার্স ফুললি পার্শিয়ালি সাবমার্স রেখে দিচ্ছিল, যেটুকু পানির নিচে মানে y2/2, আর ফুললি সাবমার্স কন্ডিশনে ছিল কি y1 প্লাস l/2, মনে আছে? জি স্যার। এফ আইসিজি এগুলো ভ্যালু। পার্শিয়ালি সাবমার্স কন্ডিশনের ক্ষেত্রে আইসিজি কি ছিল? পানির নিচে যে প্রশ্নটুকুন আছে সেই প্রশ্নটের সেই প্রশ্নের মোমেন্ট অফ ইনার্শিয়া, সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে কি সেটা bh3/12 হচ্ছে রেক্টাঙ্গুলার সারফেসের ক্ষেত্রে, সো পানির নিচে আছে y2 পরিমাণ, সো by2^12। আর যখন ফুললি সাবমার্স কন্ডিশন তখন পুরোটাই পানির নিচে আছে, তাহলে bl3/12। যে সারফেসটুকু পানির নিচে আছে সেই সারফেসের এখানে যে সারফেসটা আছে সারফেসটা ছিল এরকম bl, এর মোমেন্ট অফ ইনার্শিয়া bl3/12। এবং এখানে বলা আছে কিন্তু দেখো যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কোথায় নিব, অ্যাবাউট দি হরিজন্টাল এক্সিস থ্রু সিজি। সো এই এই সারফেসের যে সেন্ট্রয়েড আছে সেই সেন্ট্রয়েড দিয়ে হরিজন্টাল যে এক্সিস গেছে মানে সেন্ট্রয়েডাল এক্সিস, এই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া bh3/2। যদি সেন্ট্রয়েড না হয়ে বটমের রেসপেক্টে হতো তাহলে কিন্তু এই এটা কি চেঞ্জ হয়ে যেত, bh3 হয়ে যেত তখন। সো কোন এক্সিসের রেসপেক্টে নিচ্ছ এটা একটু খেয়াল রাখো। তাহলে এটা হচ্ছে আইসিজি আই বাদ দিয়ে আমরা এখানে এই ইকুয়েশন থেকে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট সরি থিওরিটিক্যাল যে ভ্যালুটা সেটা পাবো, আর এক্সপেরিমেন্টাল ভ্যালুটাও আমরা তোদের দেখাইছি। এখান থেকে ওয়াই বের করব, দেন জাস্ট ফিগারের সাথে ম্যাচ করো যে কতটুকু অংশ হচ্ছে ওয়াই। তাহলে সেখান থেকে আমরা এই ইকুয়েশন দিয়ে এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো পাবো। আর এফ এর যে ফর্মুলাটা ছিল এটা হচ্ছে রো জি y/a, এখানেও সেম কেস, এ হচ্ছে পানির নিচে যে অংশটুকু সেটা, আর y/টা হচ্ছে যে সেন্ট্রয়েড পানির নিচে যেটুকু অংশ আছে ওয়াটার সারফেস থেকে সেই অংশের সেন্ট্রয়েডের ডিস্টেন্সটা। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে।